তো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8 এর অঙ্ক নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব কোন অঙ্কগুলো করব তোমরা দেখো। আজকের কিন্তু আমরা করব এই যে দেখো কোষে দেখি 19 এর অঙ্কগুলো, অর্থাৎ সমীকরণ গঠন এবং সমাধান বলে যে চ্যাপ্টারটা রয়েছে তার অঙ্ক কিন্তু করব। আর ক্লাস 8 এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে নিচের ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে সমস্ত ক্লাস 8 এর ভিডিও কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তাহলে চলো আজকে আমরা কোন অঙ্কগুলো করব, চলো সেইটা তো আগে আমরা দেখে নিই। দেখো আজকে আমরা করব এই যে দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো কোষে দেখি 19, সেই কোষে দেখি 19-এর আমরা করব 1 2 3 এরকম ভাবে আমরা 7টা অঙ্ক, 1 থেকে পুরো 7 পর্যন্ত অঙ্ক, 1 2 3 4 5 6 7 সবকটা কিন্তু আমরা করে ফেলবো। তাহলে প্রথমেই আমরা স্টার্ট করব একের দাগের অঙ্ক থেকে। দেখো একের দাগের অঙ্কে কি বলে দিয়েছে, সীমা একটি সংখ্যা লিখেছে। দেখো আমরা খুব ধীরে ধীরে আস্তে আস্তে বুঝে বুঝে করব, একটু একটু করে পড়বো আর একটু একটু করে করব। দেখো বলে দিয়েছে সীমা একটা সংখ্যা লিখেছে, যার কিন্তু সীমা কত সংখ্যা লিখেছে, বলেছে সীমা একটা সংখ্যা লিখেছে কিন্তু সংখ্যাটা কত, 4 5 6 7 8 9 10 11 12 কত জানি না। তাহলে যেহেতু আমরা জানি না, তাহলে আমরা কি করব, প্রথমেই ধরে নেব কি বলতো, সীমার লেখা সংখ্যাটা। তাহলে দেখো আমি প্রথমে এরকম ভাবে লিখবো, মনে করি মনে করি সীমার লেখা সংখ্যাটি, সীমার লেখা সংখ্যাটি কত, বলেছে সীমা একটি সংখ্যা লিখেছে কিন্তু সংখ্যাটা কত লিখেছে জানি না। মানে 2 লিখেছে, 3 লিখেছে, 4 লিখেছে, আমি তো জানি না। তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হলো এক্স, ঠিক আছে। সীমার লেখা সংখ্যাটা কত, এক্স। এবারে দেখো কি বলে দিয়েছে, চলো একটু একটু করে পড়বো আর একটু একটু করে লিখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বলেছে সীমা একটা সংখ্যা লিখেছে, যার মানে সীমা যে সংখ্যাটা লিখেছে আর কি এক্স, তার দ্বিগুণের সঙ্গে, তাই তো, তার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, মানে সীমা যে সংখ্যাটা লিখেছে এক্স তার দ্বিগুণ, তার মানে সীমা যে সংখ্যাটা লিখেছে এক্স তার দ্বিগুণ মানে কি 2 গুণ, তাই না। তাহলে 2 গুণ, তাহলে দেখো, তাহলে এক্স আর 2 কে আমরা যদি গুণ করি তাহলে কি হবে বলো, এই যে দেখো এক্স আর 2 কে গুণ করলে হবে 2x, তাই না। তাহলে বলেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, মানে সীমা যে সংখ্যাটা লিখেছে এক্স তার দ্বিগুণ, তার দ্বিগুণের সাথে 2 যোগ করলে, বোঝা গেল ব্যাপারটা। চলো এবার এটাকেই আমরা লিখবো। দেখো বলেছে সীমা যে সংখ্যাটা লিখেছে তার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে চলো আমরা লিখবো। তাহলে সীমা যে সংখ্যাটা লিখেছে তার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করতে হবে। তাহলে দেখো আমি এখানেই লিখে দেবো প্রশ্নানুসারে, মানে এখানেই আমি কি করব, সমীকরণ গঠন করব, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে লিখবো প্রশ্নানুসারে। তাহলে বলো সীমা কোন সংখ্যাটা লিখেছে এক্স, তার দ্বিগুণ, তাহলে দেখো আমি এক্স লিখলাম, তার দ্বিগুণ মানে কত, দ্বিগুণ মানে কত বলো, এই যে সংখ্যাটা এক্স তার দ্বিগুণ মানে কি, গুণ করব 2 কে তাহলেই তো দ্বিগুণ হবে। তাহলে এক্স আর 2 কে গুণ করলে কি হবে, 2x। তাহলে দেখো এখানে কত হবে, সীমা যে সংখ্যাটা লিখেছে তার দ্বিগুণ মানে 2x, তার সাথে 2 যোগ করলে, তার সাথে আমি যদি যোগ করি 2 কে তাহলে কি হবে, চলো দেখি কি বলছে। কি হবে দেখি, বলছে তার সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট, 5 ছোট, ঠিক আছে। তাহলে দেখো খুব ভালো করে দেখবে কিন্তু। তাহলে দেখো এখানে কি বলছে, 5 ছোট। চলো এখানে বলছে কিন্তু 5 ছোট, তাহলে দেখো বলেছে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে, সংখ্যাটির 3 গুণের চেয়ে। তাহলে বলো সংখ্যাটার 3 গুণ, সংখ্যাটা কত ধরে নিয়েছি আমরা, সীমা যে সংখ্যাটা লিখেছে সেটা আমরা ধরে নিয়েছি কত, এক্স।
তার 3 গুণ, এই যে দেখো তার 3 গুণের চেয়ে, তাহলে তার 3 গুণের চেয়ে সংখ্যাটা কত, এক্স, তার 3 গুণ মানে কত, 3x, 3 গুণের চেয়ে এই দেখো বলে দিয়েছে 5, তারপরে দেখো কি বলে দিয়েছে ছোট, তাহলে বলো ছোট মানে আমরা কি চিহ্ন দেব, মাইনাস, বড় মানে প্লাস। বোঝা গেল কি বললাম? তাহলে চলো আবার আমরা অঙ্কে ফিরে আসি। অঙ্কে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে এই যে যে সংখ্যাটা পাবো সেটা আমরা কত পাবো, সীমা যে সংখ্যাটা লিখেছে এক্স, তার 3 গুণ মানে এই যে দেখো 3x এর চেয়ে 5 ছোট, ছোট মানে কি দেব আমরা, বিয়োগ চিহ্ন। বোঝা গেল? এই তো হয়ে গেল সমীকরণ গঠন আমাদের কমপ্লিট। সমীকরণ গঠন কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা জাস্ট সমাধান করব, হয়ে যাবে। চলো সমাধান করব। হ্যাঁ, সমাধান কি করে করে বলো, সমাধান করে দেখো, যেগুলো এক্স যুক্ত পদ মানে যাদের গায়ে এক্স লেগে আছে তাদেরকে না কি করব, এই সমান চিহ্নের না বাঁদিকে করে দেবো, বাঁদিকে। আর যাদের গায়ে এক্স নেই মানে যারা এক্স বর্জিত পদ, এই যে যেমন এক্স বর্জিত পদ মানে যাদের গায়ে এক্স লেগে নেই আর কি, তাদেরকে এই সাইডে লিখবো। তাহলে দেখো এটা হলো এক্স যুক্ত পদ মানে এর গায়ে দেখো এক্স লেগে রয়েছে, এটা যেমন এদিকে আছে থাকবে। আর দেখো এই যে এক্স যুক্ত পদ, দেখো এর গায়ে এক্স লেগে আছে, তাহলে যাদের গায়ে এক্স লেগে আছে সবাইকে কি করতে হবে বলো তো, এই যে সমান চিহ্নটা তার এই সাইডে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, এই সাইডে আমরা নিয়ে চলে আসব। তাহলে কত হচ্ছে দেখো, দেখো তাহলে এই যে 3x এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে +3x কে আমরা এই সাইডে আনবো, তাহলে কি হবে -3x। ঠিক আছে, বোঝা গেল? আবার দেখো -5টা এদিকে যেমন আছে থাক। দেখো +2 এর গায়ে কি কোনো এক্স লেগে আছে, নেই তো, তাহলে ওই সাইডে পাঠিয়ে দাও, যাদের গায়ে এক্স লেগে নেই ওই সাইডে পাঠিয়ে দাও। তাহলে দেখো +2 সমান চিহ্নের এই দিকে গেলে -2 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 2x থেকে 3x কে মাইনাস করলে আমরা কি পাবো, -x পাবো। আবার দেখো এখানে -5 আর -2 তে বলো কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে 5 আর 2 কে প্লাস করলে কত, 7। কে বড়, এই যে দেখো 5 বড়, তার আগের চিহ্নটা দিয়ে দাও। ঠিক আছে, শেষ অঙ্ক, কাটাকুটি করো, এখানে এক মাইনাস আর এদিকে মাইনাস কেটে গেল। তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পেয়েছি, 7। ঠিক আছে, এক্স ইজুকাল টু পেয়েছি আমরা 7। তাহলে এক্স মানে আমরা কি ধরে নিয়েছিলাম, সীমার লেখা সংখ্যাটা কত, সীমার লেখা সংখ্যাটা এক্স, আর এক্স এর মান কত পেয়ে গেলাম, 7। তাহলে চলো আমরা এখানে উত্তর লিখব। কি লিখবো উত্তরে, যে সীমার লেখা সংখ্যাটি, সীমার লেখা সংখ্যাটি কত, সীমার লেখা সংখ্যাটি আমরা ধরে নিয়েছিলাম এক্স, কিন্তু এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম, 7। তাহলে এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। ঠিক আছে, ভালো করে নোট ডাউন করে নাও। এটা হয়ে গেলে আমরা চলে আসব নেক্সট অঙ্কে। তো এটা যেহেতু হয়ে গেছে আমি এখান দিয়ে কেটে দিলাম। চলো এবারে আমরা চলে আসব নেক্সট অঙ্কে, মানে 2 এর দাগের অঙ্কে। দেখি 2 এর দাগে কি বলেছে, বলেছে 3টে ক্রমিক সংখ্যা লিখি। প্রথমত বলি ক্রমিক সংখ্যা মানে কি বলতো, ক্রমিক সংখ্যা মানে হলো রোল নাম্বার। দেখবে তোমাদের বইতে বা খাতায় লেখা থাকে না যে ক্রমিক নম্বর। ঠিক আছে, ক্রমিক নম্বর মানে বা ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার। এবার রোল নাম্বার কিভাবে ডাকে তোমাদের স্কুলে, 1 2 3 4 5 6 7 8, বা 11 12 13 14 15 16 17 18, তারপরে 21 22 23 24 25 26, দেখবে পরপর ডাকে। ঠিক আছে, ভাবো 20 থেকে ডাকছে, 20 21 22 23 24, এরকম ভাবে ভাবো 30-এর থেকে ডাকছে, 30 31 32 33 34, এরকম ভাবে ডাকে। তো বলছে 3টে ক্রমিক সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা মানে কি, পর পর। ঠিক আছে, দেখবে তোমাদের যখন রোল নাম্বার ডাকে দেখবে 30 ডাকে, 31 ডাকে, তারপর কি হঠাৎ করে 40-এ চলে যায়, যায় না তো। কি করে, আগে 30 31 32 33 34 পর পর ডাকে, দেখবে পর পর। তার মানে ক্রমিক মানে কি, ক্রমিক সংখ্যা মানে হলো পর পর সংখ্যা। তাহলে বলেছে, বলেছে 3টে ক্রমিক সংখ্যা লিখি। 3টে ক্রমিক সংখ্যা মানে 3টে এমন সংখ্যা লিখবে যেগুলো কি
পর পর রয়েছে। মানে কি পর পর রয়েছে, মানে ভাবো তুমি তিনটে লেখো এরকম ভাবে, 20, 21, 22। দেখো তিনটে ক্রমিক সংখ্যা, মানে কি পর পর রয়েছে। মানে তুমি আন্দাজে এরকম লেখা যাবে না, ভাবো একটা 20 লিখলে, তারপর একটা 24 লিখলে, তারপর একটা 46 লিখলে, এটা ক্রমিক সংখ্যা নয়। ক্রমিক সংখ্যা মানে বোঝা গেল তো? ভাবো আমি লিখছি, ভাবো 10, 11, 12, এই দেখো ক্রমিক সংখ্যা, পর পর সংখ্যা। তো ঠিক তেমনই অঙ্কে বলে দিয়েছে তিনটে ক্রমিক সংখ্যা লিখি। তো তিনটে ক্রমিক সংখ্যা আমি আন্দাজে কি লিখবো তোমরা আমায় বলো, আন্দাজে আমি কি লিখবো? আন্দাজে বলো। 10, 11, 12 ক্রমিক সংখ্যা হতে পারে। আবার তিনটে ক্রমিক সংখ্যা এরকমও তো হতে পারে, 8, 9, 10। আবার তিনটে ক্রমিক সংখ্যা এরকম হতে পারে 23, 24, 25। কিন্তু তিনটে ক্রমিক সংখ্যা আমি লিখবোটা কি? দেখো আমি প্রথমে এরকম ভাবে লিখছি, হ্যাঁ, মনে করি তিনটি ক্রমিক সংখ্যা, তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে, আচ্ছা যথাক্রমে আর লেখার দরকার নেই, তিনটে ক্রমিক সংখ্যা কত কত লেখা লেখা যায় বলো? আন্দাজে তো আর ওরকম লেখা যায় না যে 10, 11, 12। তাহলে আন্দাজে যেহেতু লেখা যায় না, তাহলে আমাকে ধরে নিতে হবে প্রথম নাম্বারটা, আন্দাজে তো আর আমি 10 বা 8 বা 23 এরকম তো লেখা যায় না, প্রথম নাম্বারটা আমি ধরে নিচ্ছি এক্স, প্রথম নাম্বারটা। তাহলে বলো তো পরের নাম্বারটা কত হবে? দেখো প্রথম নাম্বারটা যদি হয় 10, পরের নাম্বারটা হয় 11, মানে 10-এর সঙ্গে 1 যোগ, তবেই তো হয় 11, তাই না? একইভাবে দেখো প্রথম নাম্বারটা যদি হয় 8, পরের নাম্বারটা কি হয়? 8-এর সঙ্গে 1 যোগ, তবেই তো হয় 9, তাই না? দেখো যদি 23 হয়, তারপরেরটা কত হয় বলো? 23-এর সঙ্গে 1 যোগ, তবেই তো হয় 24, তাই না? তাহলে প্রথমটা যদি এক্স হয়, তারপরেরটা হবে কি? এক্স এর সাথে 1 যোগ। ঠিক আছে, বোঝা গেল? তারপরের নাম্বারটা কি হবে? দেখো 10, তারপরেরটা যদি হয় 11, পরেরটা হয় 12, মানে এই যে প্রথম নাম্বারটা 10, তার সাথে 2 যোগ, তবেই তো হয় 12। এই যে দেখো এখানে যেমন এই 10টা কি করে এসছে? প্রথম যে ক্রমিক নাম্বারটা 8, তার সাথে 2 যোগ, তবেই এইটা পাওয়া যায়। তারপরেও দেখো এই যে 23, তার সঙ্গে তুমি 2 যোগ করো, দেখো এইটা পাবে। তাহলে দেখো পরের ক্রমিক নাম্বারটা কি হবে? x+2। ঠিক আছে, এরকম ভাবেই কিন্তু ক্রমিক নাম্বার, তিনটে ক্রমিক নাম্বার কিন্তু আমরা পেয়ে গেলাম। আন্দাজে ধরিনি একটা এক্স, তারপরেরটা এক্স এর থেকে এক্স এর সঙ্গে 1 যোগ, তারপরেরটা এক্স এর সঙ্গে 2 যোগ, তাহলে তিনটে ক্রমিক নাম্বার আমি পেলাম। এইবারে আমরা চলে আসব প্রশ্নানুসারে, সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করতে হবে। তাহলে চলো আমরা আগে লিখে নেব প্রশ্নানুসারে। ঠিক আছে, এবারে আমরা অঙ্কে আসি। সমীকরণ গঠন করব ধীরে ধীরে, আস্তে আস্তে করব। ঠিক আছে, বুঝে বুঝে করব। দেখো কি বলেছে, তিনটে ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল, যাদের যোগফল, চলো তো তিনটে ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল, যাদেরকে যোগ করে দেখি তো কত পাওয়া যায় তিনটে ক্রমিক সংখ্যাকে যোগ করে। চলো তিনটে ক্রমিক সংখ্যা, এই দেখো এই একটা ক্রমিক সংখ্যা, এই একটা আর এই একটা, লিখি এক্স, x+1, আর কত x+2, যাদের বলেছে কি যোগফল, সেই জন্য দেখো আমি মাঝখানে যোগ চিহ্ন দিচ্ছি। বোঝা গেল কেন যোগ চিহ্ন দিলাম? বলেই দিয়েছে যাদের যোগফল। চলো এবারে দেখি অঙ্কে কি বলছে। এবারে দেখো অঙ্কে কি বলছে, যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, চলো যোগফল থেকে 5 বিয়োগ করে দিই। যোগফল থেকে 5 বিয়োগ করে দেবো, এই তো তোমার যোগফল, এইটা এইটা এইটা, এদের যোগফল থেকে বিয়োগ করব 5। এই যে দেখো 5 বিয়োগ করলাম। ঠিক আছে, 5 বিয়োগ করলে কি হবে দেখি, তারপরে কি বলছে, যা যা বলছে করব। ঠিক আছে, 5 বিয়োগ করলে বিয়োগফলটি কত হবে? মাঝের সংখ্যার দ্বিগুণের, মাঝের সংখ্যার দ্বিগুণের। চলো মাঝের সংখ্যার দ্বিগুণের,
চলে আসি মাঝের সংখ্যার দ্বিগুণের, তাহলে বিয়োগফলটা কত হবে? মাঝের সংখ্যা দেখো, এই হলো প্রথম, এই হলো শেষের সংখ্যা, তাহলে মাঝের ক্রমিক নম্বর কোনটা? এইটা, তাই না? এই যে দেখো প্রথম, দ্বিতীয় মানে মাঝখানেরটা, আর এই লাস্টেরটা, তাহলে মাঝের, তাহলে এই হলো মাঝের, তারপরে কি বলেছিল? মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে, মাঝের যে সংখ্যা তার দ্বিগুণ মানে গুণ করব 2, ঠিক আছে? মাঝের সংখ্যার দ্বিগুণের, তারপরে কি বলেছে? মাঝের সংখ্যার দ্বিগুণের, মাঝের সংখ্যার, এই যে দেখো মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়, তাহলে 11 বেশি, তাহলে 11 বেশি মানে আমরা কি করব? 11কে যোগ করব, বেশি মানে যোগ, ঠিক আছে? তাহলে আমরা দেখো যোগ করব কত? 11কে, জায়গা নেই বলে আমি এখানটায় লিখে দিলাম, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কি হলো ব্যাপারটা? বলেছে মাঝের সংখ্যার দ্বিগুণ, দেখো এই যে 2 গুণ, তার থেকে 11 বেশি, এই দেখো 11, আর বেশি বলে দেখো আমি দিয়েছি যোগ চিহ্ন, কম বললে বিয়োগ চিহ্ন দিতাম। এই তো হয়ে গেল। তাহলে একদম বুঝতে পেরে গেছো তিনটে ক্রমিক সংখ্যা, এই যে দেখো তিনটে ক্রমিক সংখ্যা এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, তাদের বলেছে যোগফল, এই যে দেখো যোগফল, তাই জন্য যোগ চিহ্ন দিয়েছি। যোগফলের থেকে 5 বিয়োগ করলে, তাই তো বলে দিয়েছিল যোগফলের থেকে, কি বলে দিয়েছিল? 5 বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে? মাঝের যে সংখ্যা, এই যে মাঝে দেখো এক্স মাইনাস ওয়ান রয়েছে মাঝে, তার দ্বিগুণ, এই দেখো গুণ করেছি কত? 2, তার সাথে বলেছে 11 বেশি হয়, তাই জন্য দেখো 11কে কি করেছি? যোগ করেছি। শেষ। এবার এখান থেকে আমরা এক্স এর মান বের করব, আর কোনো কথা না বাড়িয়ে এক্স এর মান বের করব। চলো যোগ করে দিই, দেখো এক্স প্লাস এক্স প্লাস এক্স, তিনটে এক্স কে যোগ করলে কি হবে? 3x। আবার দেখো এখানে প্লাস ওয়ান আর প্লাস টু করলে কত হবে তোমার? +3। আর এখানে দেখো কি পড়ে রয়েছে? -5। বোঝা গেল? চলো তারপরে দেখো কি রয়েছে এখানে, দেখো এই যে দেখো, দেখো এখানে গুণ চিহ্ন, তাই তো? তাহলে 2 দিয়ে আমরা গুণ করব, 2 দিয়ে কাকে কাকে গুণ করব? এক্স কে আর 1 কে। তাহলে এই 2 দিয়ে আমরা যদি এক্স কে গুণ করি, এক্স কে গুণ করলে কত হবে? 2x। তারপরে দেখো এই যে 2, এই 2 দিয়ে আমরা যদি এই একটাকে গুণ করি, 1 কে গুণ করলে কত হবে? 2 1 কে 2। তারপরে দেখো এখানে কি রয়েছে? +11, তাই না? +11, +11 যেমন আছে আছে। বোঝা গেল? চলো এবারে আমরা কি করব? দেখো 3x যেমন আছে আছে, তোমরা আমাকে বলো তো +3 আর -5 কত হবে? বলো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 থেকে 3 মাইনাস করলে কত? 2। তারপরে বলো বড়কে, বড় হলো 5, তার আগে যে চিহ্নটা আছে সেটা বসাতে হবে। তারপরে দেখো এখানে কি রয়েছে? 2x, দেখে দেখে টুকবো। এইটা তোমরা বলো +2 আর +11 কত হবে? প্লাসে প্লাসে, এই যে প্লাসে আর প্লাসে প্লাস, তাহলে 11 আর 2 প্লাস করলে কত হবে? 13। ঠিক আছে? তারপরে বড় কে, 11 বড়, তার আগের চিহ্নটা তো আমায় দিতে হবে, তাই না? এর পরের স্টেপ আমাদের কি করতে হয় তোমরা জানোই, যেগুলো এক্স যুক্ত পদ মানে যাদের গায়ে এক্স রয়েছে তাদেরকে সব ধরে টেনে এদিকে করে দাও, ধরে টেনে এদিকে করে দাও মানে সব বাঁদিকে। আর যাদের গায়ে এক্স নেই তাদেরকে এরম ঠেলা মেরে ডান দিকে করে দেবো, ঠিক আছে? ঠেলা মেরে ডান দিকে। চলো, এক্স, এইটার গায়ে এক্স লেগে রয়েছে, তাহলে এটা যেমন আছে তেমন থাকবে, 3xটা যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে? 3xটা যেমন আছে তেমন থাকবে। আচ্ছা 2x এর আগে কিচ্ছু নেই মানে প্লাস, তাহলে +2x কে এই সাইডে নিয়ে চলে এসো, -2x হয়ে যাবে। এবারে দেখো +13 যেমন আছে থাক। এই যে দেখো -2 কে ধাক্কা মেরে ওইদিকে ঠেলে দাও, -2 ওইদিকে গেলে হয়ে যাবে তোমার +2। তাহলে বলো 3x থেকে 2x বিয়োগ করলে কত হবে? একটাই x পড়ে থাকবে। আর +13 আর +2 এ কত হবে? +15 মানে +15। তাহলে x এর মান আমরা কত পেলাম বলো? x এর মান আমরা পেলাম 15। x এর মান কত পেলাম? 15। তাহলে দেখো এই যে x দেখতে পেয়েছো, এই জায়গাটায় আমি মুছে কত লিখবো? x এর জায়গাতে আমি মুছে কত লিখবো বলো? লিখবো 15।
বোঝা গেল? আবার দেখো তাহলে এই এক্সটাকে আমি মুছে কত লিখবো, লিখবো কত, এই এক্সটাকে মুছে আমি লিখবো 15। তাহলে 15 আর 1 যোগ করলে পরের সংখ্যাটা কত হবে, 15 আর 1 16। তারপরেরটা বলো আবার, এক্স এর জায়গায় কত তোমার 15 যোগ 2 করলে কত হবে 17। বোঝা গেল ব্যাপারটা? তোমরা মুছবে না, আমি এমনি বোঝানোর জন্য মুছলাম। তাহলে প্রথম ক্রমিক নাম্বারটা যদি হয় 15, পরেরটা কত হবে 16, তারপরেরটা 17। তোমরা কিন্তু আবার এরকম অঙ্কের মধ্যে কেটে দেবে না, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট উত্তর লিখবো। তাহলে নির্ণেয় নির্ণেয় তিনটি ক্রমিক সংখ্যা, নির্ণেয় তিনটি ক্রমিক সংখ্যা বা নম্বর যা ইচ্ছা লিখতে পারো। কত, প্রথমটা কত পেলাম, এক্স এর মান আমরা কত পেলাম 15। তাহলে তার পরেরটা কত হবে 16, তারপরেরটা 17। 15, 16 এবং 17। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। কতটা হলো আমাদের, দুয়েরটা। তো দেখো এবারে আমরা কতর দাগে যাব, দুয়েরটা তো হয়ে গেল, দুই আমাদের যেহেতু হয়ে গেছে, চলে যাব আমরা এবারে তিনের দাগে। তাহলে তিনের দাগে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে আমি এমন একটি সংখ্যা খুঁজি। সংখ্যাটা কত খুঁজবো জানি না, বলেছে এমন একটা সংখ্যা খুঁজি। তাহলে প্রথমেই আমরা যে সংখ্যাটা খুঁজবো সেটাকে তো আমাদের লিখে নিতে হবে। যে মনে করি নির্ণেয় সংখ্যাটি, মনে করি নির্ণেয় সংখ্যাটি, তাহলে মনে করি নির্ণেয় সংখ্যাটি কত এক্স। আমি ধরে নিচ্ছি প্রথমেই বলেছে এমন একটা সংখ্যা খুঁজি, তো কত সংখ্যাটা, 10 12 13 14 15 16 17 18 19 20 কি জানি না, ধরে নিলাম এক্স। কোনো চাপ রইল না, ঝামেলা নেই আর। চলো সংখ্যাটা তো খুঁজলাম, খুঁজে পেলাম কত, লিখলাম কত এক্স। আচ্ছা এবারে কি বলছে, বলেছে 4/1/3, 4/1/3, মানে আমি যে সংখ্যাটা খুঁজেছি না, তার বা যার 1/3, 1/3 মানে কি, বলেছে যার মানে সংখ্যাটার 1/3, সংখ্যাটা কত এক্স, তার তার মানে কি 1 বাই, এই গুণ চিহ্ন, 1/3 মানে কি 1/3কে বলা হয়, ঠিক আছে? তাহলে আগে আমরা এইটাকে লিখি যে তার 1/3 মানেটা কি। তাহলে দেখো এখানে বলেছে, তাহলে আমরা লিখবো এক্স এর, তাহলে সংখ্যাটা কত এক্স, তাহলে দেখো আমরা এখানে লিখবো এক্স এর 1/3, এক কি বলেছে তৃতীয়াংশ, তৃতীয়াংশ, তৃতীয়াংশ। তাহলে এক্স এর 1/3 কত হবে এক্স, তাহলে বলেছে এর 1/3, এর মানে গুণ চিহ্ন, তারপরে 1/3 মানে কত 1/3, ঠিক আছে? তাহলে দেখো আমরা গুণ করব, দেখো এক্স আর এই 1কে গুণ করলে কত হবে এক্স, আর দেখো নিচে কত রয়েছে 3 রয়েছে, বোঝা গেল? তাহলে এই তো আমরা পেয়ে গেলাম কি, এক্স এর 1/3 মানে কত x/3, ঠিক আছে? তারপরে দেখি তো আমাদের কাছে আর কি বলছে। দেখো এবারে আমাদের কাছে বলছে যে এক্স এর 1/3, তারপরে বলছে যে তার থেকে 1/4। আচ্ছা আবার প্রথম থেকে পড়ি, বলেছে আমি এমন একটা সংখ্যা খুঁজি যেটা এক্স, যার 1/3 থেকে তার 1/4 এক কম। এবার তার 1/4, তার মানে যে সংখ্যাটা আমরা খুঁজেছি এক্স, তার 1/4, তার 1/4 মানে কি এবারে আমরা দেখি। চলো তার 1/4 মানে চলো দেখি। তাহলে দেখো এক্স এর এবারে আমরা কি লিখবো, 1/4, ঠিক আছে? তাহলে দেখো সংখ্যাটা কত এক্স, তার বা এর মানে গুণ চিহ্ন দেব 1/4, 1/4 মানে উপরে 1 নিচে 4, চতুর্থাংশ মানে 1/4 মানে উপরে 1 নিচে 4। তাহলে চলো আমরা গুণ করে দিই, এই যে দেখো এক্স তারপরে গুণ চিহ্ন দিয়ে 1,
তাহলে বলো এক্স আর এককে গুণ করলে আমরা কত পাবো? এক্স। আর নিচে কত লিখবো? নিচে দেখো রয়েছে 4। বোঝা গেল? তাহলে এই হলো যে সংখ্যাটা এক্স তার 1/4। এইবারে আমরা কি করব? সমাধান করব, তার আগে সমীকরণটা গঠন করব। তাহলে দেখো তোমরা এরকম লিখে নেবে, হ্যাঁ, প্রশ্নানুসারে বলে এরকম লিখে নেবে। চলো এবারে দেখো কিভাবে আমি সমীকরণটা গঠন করব। খুব ভালো করে কিন্তু দেখবে, একদম চাপ নেব না। সমীকরণ যখন গঠন করব না, দেখে দেখে টুকবো, শুধু দেখে দেখে টুকবো, দেখবে। দেখো বলেছে আমি এমন একটি, আমি এই জায়গাটা একটু মুছে দিই। খুব ভালো করে এবারে দেখো কি বলেছে। দেখো বলেছে আমি এমন একটি সংখ্যা লিখি খুঁজি, যেটা হলো এক্স আমরা ধরেই নিয়েছি, যার 1/3। 1/3 মানে কত? 4 মানে ওই এক্স এর 1/3 মানে কত? বলো, x/3। তোমাদেরকে একটু আগে দেখবে লিখিয়েছি, বলে দিয়েছে থেকে তার 1/4। ঠিক আছে, তার 1/4 এক কম। ঠিক আছে, তাহলে 1/4 মানে কি? x/4। তারপরে কি বলে দিয়েছে? এক কম, তাই তো। তাহলে এখানে দেখো এই যে 1/3 থেকে 1/4 বলেছে এক কম, তার মানে কি 1/3 থেকে 1/4 বিয়োগ করলে আমরা কত পাবো? পাবো এক। বোঝা গেল? যে আমরা বলি না যে আমরা এরকম ভাবে বলি তো যে 51 থেকে 50 কি এক কম। ঠিক আছে, তো তখন আমরা কিরকম ভাবে লিখতে পারি? 51 - 50, তবেই তো হয় এক। এবারে কথাটা হলো 1/3 বড় নাকি 1/4 বড়? চলো আমরা এবার এটা অঙ্কে বুঝি, অঙ্কে চলে আসি, তাহলে বুঝতে পারবে। দেখো বলেছে 1/3 বড় না 1/4 বড়। তোমরা আমাকে বলো তো এইটা বড় নাকি এইটা বড়? কি করে বুঝবে? দেখো সবার একটা ভুল হয়, সবাই বলে না এইটা বড়, কারণ যেহেতু এখানে 4 আছে বলে। কিন্তু তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, হ্যাঁ। ভাবো একটা তরমুজ রয়েছে, এরকম একটা তরমুজ রয়েছে, সেই তরমুজটাকে ভাবো 3টে পিস করা হলো। 3টে পিস করা হলো এরকম ভাবে, 3টে পিস, এই একটা পিস, দুটো পিস, 3টে পিস, 3টে পিস করা হলো। এবারে তোমাকে তার মধ্যে একটা পিস দেওয়া হলো, তখন তুমি যতটা পরিমাণ তরমুজ পাবে, ওই তরমুজটাকেই যদি এবারে 4টে পিস করা হয়, একটা, দুটো, এই যে দেখো একটা, দুটো, তিনটে, 4টে। এবারে তোমাকে যদি ভাবো এই পিসটা দেওয়া হলো, এবারে তুমি আমাকে বলো কখন তুমি বেশি তরমুজ খেতে পারবে? যখন এই তরমুজটাকে 4 পিস করে সেখান থেকে তোমাকে একটা পিস যখন দেব, তখন তুমি বেশি খেতে পারবে, নাকি যখন আমি ওই একই পরিমাণ তরমুজটাকে, ওই একই পরিমাণ তরমুজটাকে 3টে ভাগ করব? বাবা 3টে ভাগ করলাম, এই যে দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ করে একটা ভাগ তোমাকে দিলাম, বা একটা পিস আমি তোমাকে দিলাম, তাহলে বলো তো কখন তুমি বেশি তরমুজ খেতে পারবে? মানে কখন তোমার ভাগ্যে বেশি তরমুজ জুটবে? কখন তোমার ভাগ্যে বেশি তরমুজ জুটবে? বলো কখন তুমি তরমুজ বেশি পাবে? যখন কোনো একটা তরমুজকে 3টে ভাগ করে তার মধ্যে একটা ভাগ তোমায় দেওয়া হবে, তাই না? তখন তো তুমি বেশি তরমুজ পাবে। আরো যদি বেশি ভাগ করা হয়, আরো বেশি ভাগ করা হচ্ছে, বা আমি যদি বলি এবারে ভাবো 2 ভাগ করা হচ্ছে, 1 ভাগ, 2 ভাগ। এবারে আমি যদি বলি এই ভাগটা পুরো তোমায় দেওয়া হলো, একটা পার্ট, একটা পিস পুরো তোমায় দিয়ে দেওয়া হলো, তাহলে তো তুমি আরো বেশি খেতে পারবে, তাই না? ভাবো এই হলো তরমুজটাকে আমি এক্স ধরলাম, তাকে দুটো ভাগ করলাম, করে তোমাকে এই একটা ভাগ বা পিস পুরো দিয়ে দিলাম, তাহলে বলো তুমি বেশি খেতে পারবে না কম খেতে পারবে? বলো। অবশ্যই বেশি, এখানে তুমি অনেকটা বেশি পাবে, এখানে তুমি তার থেকে একটু কম পেয়ে যাবে, আর সব থেকে কম পাবে এখানে। তার মানে কি যত বেশি ভাগ হবে তত তরমুজ কিন্তু তুমি কম পাবে। তাহলে এখানেও তোমরা দেখো, খুব ভালো করে দেখো, এখানে 3টে ভাগ হচ্ছে, তাহলে এখানে তুমি বেশি তরমুজ পাবে। এখানে 4 ভাগ হচ্ছে, এখানে কম তরমুজ পাবে। তাহলে ছোট সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে মানে অল্প, অল্প ভাগ হচ্ছে, অল্প ভাগ হচ্ছে মানে কি তুমি বেশি পাবে। বেশি ভাগ হচ্ছে মানে কি বেশি ভাগ হলে তুমি তোমার ভাগ্যে
কম তরমুজ জুটবে, তাই না? বোঝা গেল ব্যাপারটা? তাহলে তোমরা আমাকে বলো কোনটা এদের মধ্যে বেশি আর কোনটা কম, বলো। এটা 3 ভাগ হয়েছে, এখান থেকে আমি বেশি পাবো, এইটা হলো বেশি, এইটা হলো বেশি, আর এইটা হলো কি কম। বোঝা গেল কোনটা বেশি আর কোনটা কম? আশা করি বুঝতে পারলে তো তরমুজের উদাহরণ থেকে। আচ্ছা, এইবারে তাহলে আমরা কি করব, বেশি থেকে সর্বদা কমকে বিয়োগ করতে হয়, তাই তো? বেশি থেকে কমকে, তাহলে বেশি কোনটা? বেশি হলো x/3, এই হলো বেশি। সেখান থেকে কমকে বিয়োগ করব। এবার বিয়োগ কেন করব? দেখো বইয়ের মধ্যে মানে প্রশ্নের মধ্যে তোমার বলেই দিয়েছে। কি বলছে প্রশ্নের মধ্যে? প্রশ্নের মধ্যে তোমার বলছে এই যে আমি এমন একটা সংখ্যা খুঁজি যার 1/3 থেকে, থেকে মানেই বিয়োগ, এটা কিন্তু তোমরা জানো, বলে না 5 থেকে 4 বিয়োগ করো, বা তোমার 3 থেকে 2 বিয়োগ করো। তাহলে থেকে মানে বিয়োগ, তার 1/4 এক কম, আবার কমও বলছে, তাহলে তো বিয়োগ হবেই। ঠিক আছে, তাহলে এইটার থেকে, এই যে এইটার থেকে এইটা কম, কত কম? এক কম। বোঝা গেল? এক কম। এই তো, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে চলো এবারে আমরা সমাধান করব। দেখো লসাগু কত হবে? 3 আর 4-এর লসাগু ভগ্নাংশের বিয়োগ তো, না? তাহলে 3 আর 4-এর লসাগু কত হবে? দেখো 3 আর 4-এর লসাগু গুণ করে দেব, তাহলে হবে 3 4-এ 12। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু কত হলো? 12 হলো। তাহলে বলো প্রথম ভগ্নাংশের নিচে কত? 3। এই 3 দিয়ে আমরা যদি 12কে ভাগ করি কত পাবো? 3 দিয়ে 12কে ভাগ করলে, 3 দিয়ে 12কে ভাগ করলে পাবো 3 4-এ 12, 4। সেই 4-এর সাথে আমরা এই যে লবকে গুণ করব, এক্স কে গুণ করলে কত হবে? 4x। ঠিক আছে, চলো তারপরে দেখো এই ভগ্নাংশের নিচে কত? 4। এই 4 দিয়ে আমরা না এই লসাগুটাকে মানে 12টাকে ভাগ করব। তাহলে 12কে আমি যদি ভাগ করি 4 দিয়ে কত হবে? 4 3-এ 12। কত পেলাম আমি? ভাগফল 3 পেলাম। এই 3-এর সাথে উপরের এই এক্সটাকে গুণ করব, করলে কত হবে? 3x। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে, এবারে আমরা কি করব, এই যে এই জায়গাগুলোকে মুছে দিই। চলো এবারে আমি এই সাইডে দাগ কেটে অঙ্কটাকে করছি, হ্যাঁ? তাহলে বলো এখানে 4x - 3x, তাহলে 4টে এক্স থেকে একটা এক্স মাইনাস করলে আর একটা এক্স পড়ে থাকবে বাই, নিচে কত রয়েছে? নিচে তোমার রয়েছে 12, তাহলে লিখবো 12 সমান সমান কত? 1, যেমন আছে লিখে দিলাম ওটাকে। আচ্ছা বলো দাগের নিচে 12 রয়েছে মানে কি? দাগের নিচে রয়েছে মানে ভাগ, তাই তো? দাগের নিচে রয়েছে মানে ভাগ। তাহলে এই সাইডে চলে গেলে কি হবে? 1-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে চলো আমরা গুণ করে দেব। 12টাকে কি করবে? 1-এর সাথে গুণ করে দেব, কারণ 12 ছিল ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। চলো তাহলে কত হচ্ছে বলো? 12-র সাথে 1 গুণ করলে 12 × 1 = 12, শেষ অঙ্ক। তাহলে এই যে বলে দিয়েছিল না আমাকে, মনে করি নির্ণেয় সংখ্যাটি, আমি দেখো এক্স ধরে নিয়েছিলাম, তাহলে এই এক্স এর জায়গায় আমরা কত লিখবো? এক্স এর মান কত পেয়েছি? 12। তোমরা আবার কেউ এরকম কেটে দিও না যেন, আমি তো বোঝানোর জন্য কাটলাম। ঠিক আছে, তাহলে চলো আমরা লিখবো, অঙ্ক তো শেষ। এবারে আমি এখানে অ্যান্সার লিখবো, তাহলেই হয়ে যাবে নির্ণেয় সংখ্যাটি। তাহলে আমরা এরকম ভাবে অ্যান্সারে লিখবো যে নির্ণেয় সংখ্যাটি, নির্ণেয় সংখ্যাটি কত? নির্ণেয় সংখ্যাটি হলো 12। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, চলো তাহলে এটা তো বুঝতে পেরে গেছো, তাহলে আমাদের 3 হয়ে গেল। এবারে আমরা আসবো 4-এর দাগে। 4-এর দাগে দেখো কি বলেছে, আমি এমন একটা ভগ্নাংশ খুঁজি যার হর তার লবের থেকে 2 বড়। আচ্ছা, তাহলে বলেছে এমন একটা ভগ্নাংশ খুঁজতে হবে যার হরটা লবের থেকে যেন 2 বড় হয়। মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো একটা ভগ্নাংশ খুঁজবো, ওপরেরটাকে আমরা কি বলি? লব,
আর নিচেরটাকে আমরা কি বলি, হর। এবারে এমন একটা ভগ্নাংশ খুঁজতে হবে যাতে, ভাবো তোমার লব যদি হয় 5, তাহলে হর যেন লবের চেয়ে 2 বড় হয়। মানে এটা যদি হয় 5, তাহলে হর যেন 2 বড় হয়, মানে 7 হয়। বা এরকমও হতে পারে, তুমি লবটা ভাবো নিলে 10, তাহলে হর কত নেবে, হর নেবে 2 বড়, মানে 12, মানে 2 বেশি করে নেবে। হ্যাঁ, ভাবো আরেকটা আমি লিখি, ভাবো একটা যদি হয় 7, লবটা যদি 7 হয়, তাহলে হর কত হবে, মানে এইটার সাথে 2 যোগ করে নেবে। হ্যাঁ, মানে 7 আর 2 যোগ করলে কত হয়, 9 হয়। কিন্তু এই যে 10, 5, এগুলো তো আমি তো সব আন্দাজে ধরছি না, এগুলো তো সব আন্দাজে ধরা হচ্ছে। তাহলে আমাকে আন্দাজে ধরলে চলবে না, আমি ধরে নিলাম লবটা এক্স। তাহলে আমাকে বলো তো হর কত হবে। এখানে আমি কি করলাম, 10-এর সাথে 2 যোগ করে নিলাম, 12 পেয়ে গেলাম। 5-এর সাথে 2 যোগ করে নিলাম, 7 পেয়ে গেলাম। 7-এর সাথে 2 যোগ করে নিলাম, 9 পেয়ে গেলাম। তাহলে এখানেও আমরা কি করব, এই এক্স এর সাথে 2 যোগ করব, তাহলেই তো আমি পেয়ে যাব কোনটা, হরটা। তাহলে দেখো লব যা হবে, হর হবে তার থেকে 2 বেশি বা বড়। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা আগে লিখব। মনে করি, তাহলে আমরা এরকম ভাবে লিখবো, মনে করি ভগ্নাংশটির ভগ্নাংশটির লব, তাহলে লবটাকে না আগে ধরে নিচ্ছি এক্স বলে। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলো হরটা কত হবে। হরটা হবে বলেছে লবের থেকে 2 বেশি, লব যা তার থেকে 2 বেশি। বোঝা গেল। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি ভগ্নাংশটা কি হবে। তাহলে ভগ্নাংশটা কি হবে বলো। ভগ্নাংশটা হবে, উপরে লবকে লিখতে হয়, নিচে হরকে লিখতে হয়, তাই না, নিচে হরকে লিখতে হয়। তাহলে হরটাকে আমরা নিচে লিখব। বোঝা গেল। তাহলে এই হলো কি আমাদের ভগ্নাংশ। আচ্ছা, এবারে সমীকরণ গঠন করতে হবে, ধীরে ধীরে আমি পড়ব আর সমীকরণ গঠন করব। ধীরে ধীরে পড়বো আর সমীকরণ গঠন করব। চলো সমীকরণ গঠন করবার সময় এখানে তো লিখতে হবে যে প্রশ্নানুসারে। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে লিখবো। আচ্ছা, তার আগে সমীকরণ গঠন করব, তো একটু পড়ে নি কি সমীকরণটা গঠন করতে হবে, পড়ে নি। দেখো আমাদের এখানে বলেছে বলেছে আমি এমন একটা ভগ্নাংশ খুঁজি যার হর লবের থেকে 2 বড়, এতটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে পড়ব, লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে। চলো, লবের সঙ্গে 3 যোগ আর হর থেকে 3 বিয়োগ করলে, চলো এইটা তাহলে আমরা আগে করে ফেলি। ঠিক আছে, চলো এই কাজটা আগে আমরা করে ফেলি। আগে ভগ্নাংশটাকে লিখি, ভগ্নাংশটা কি রয়েছে, এইটা, এই হলো ভগ্নাংশটা, লিখলাম। এবারে কি বলেছে তোমার, লবের সঙ্গে 3 যোগ আর লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ। লব মানে ওপরেরটা, এখান এর সঙ্গে 3 যোগ, এই দেখো যোগ চিহ্ন দিলাম 3 দিয়ে। এবং হর মানে কোনটা, এই যে নিচের অংশটা হলো হর। এখান থেকে আমরা কি করব, বলে দিয়েছে হরের থেকে 3 বিয়োগ, তাহলে এই যে এই হলো হর, সেখান থেকে বিয়োগ 3। বোঝা গেল কি করলাম, আশা করি বুঝতে পারলে। বলেই দিয়েছে লবের সঙ্গে 3 যোগ, এই দেখো যোগ চিহ্ন দিয়ে 3 লিখলাম, লবের সঙ্গে 3 যোগ। আর এই যে হর, তার থেকে দেখো 3 বিয়োগ। ঠিক আছে, বিয়োগ করলে কি হবে বলেছে, দেখো এবারে বলছে বিয়োগ করলে, এই যে হর থেকে বলেছে 3 বিয়োগ করলে ভগ্নাংশটা 7/3 সমান হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটা কত হবে, এই যে 3 যোগ, এই যে 3 যোগ, লবের সঙ্গে 3 যোগ আর হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটা কত হবে বলেছে 5/7 সমান, সেই জন্য সমান চিহ্ন দিলাম। এই তো হয়ে গেল সমীকরণ গঠন। এবারে আমরা কি করব,
সমাধান করব, অঙ্ক শেষ। ঠিক আছে। আচ্ছা, 7/3 বলেছে, আমি ভুল করে 5/7 লিখে ফেলেছি। এটা আছে 7/3। এই সরি, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, 7/3 সমান, সরি, 7/3 সমান বলেছে। 7/3 সমান। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, 7/3। ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা অঙ্কটা করি। দেখো x+3, এটাকে তো কিচ্ছু করা যাবে না, যেমন আছে তেমন লিখে দিতে হবে। নিচে দেখো এখানে রয়েছে দেখো x, আর এখানে দেখবে খুব ভালো করে, +2 আর -3তে কত হবে বলো তো? +2 আর -3তে হবে -1, তাই না? বোঝা গেল? কারণ দেখো প্লাসে আর মাইনাসে কি হয়, মাইনাস। তাহলে তোমার 3 থেকে 2 মাইনাস করলে কত হবে, 1। আর যে বড়, এই তো 3টা বড়, তার আগের চিহ্নটা দিয়ে দিলাম এখানে, ব্যাস। কোনাকুনি গুণ করি, এবার আমরা কোনাকুনি গুণ করব। দেখো কোনাকুনি গুণ করব, হ্যাঁ। x-1 এর কোনাকুনিতে দেখো কত রয়েছে, 7। তাহলে আমরা 7-এর সাথে কাকে গুণ করব, x-1। x+3 এর সাথে কাকে গুণ করব, এই 3টাকে। 3-এর সাথে আমি কাকে গুণ করব, x+3। আচ্ছা, তাহলে আমি এবার এই সাইডে দাগ কেটে করি, যেহেতু জায়গা নেই তো সেই জন্য। তাহলে দেখো এক্স এর সাথে গুণ করব, এক্স দিয়ে একবার, এই সরি 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে আমরা গুণ করব, 7 দিয়ে একবার এক্স কে গুণ করব, তাহলে কত হবে তোমার, 7x। তারপরে এই 7 দিয়ে আমরা গুণ করব -1কে, তাহলে কত হবে, -7 দিয়ে 1কে গুণ করলে 7 1 7, তাই না? আবার দেখো এখানে দেখো 3 দিয়ে গুণ করব, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, 3 দিয়ে এই যে দেখো x কে গুণ করব, তাহলে কত হবে, 3x। আবার দেখো এই যে 3 দিয়ে আমরা গুণ করব +3কে, তাহলে কত হবে, 3 3 9। এবারে তো তোমরা জানোই কি করতে হয়, যাদের গায়ে x লেগে আছে এই সাইডে নিয়ে চলে আসো, বাঁদিকে নিয়ে চলে আসো। এই যে দেখো +3x এই সাইডে নিয়ে এসো, -3x হয়ে যাবে, তাই না? +9টা থাক, -7কে ওই সাইডে নিয়ে যাও, +7 হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারলে তো? চলো এবারে 7x থেকে 3x মাইনাস করলে 4x। আচ্ছা, +9 আর +7-এ কত হবে বলো, প্লাসে প্লাসে প্লাস করে দেব, 9 আর 7কে যোগ করলে 16। আচ্ছা, এবারে আমরা কি করব, এই যে 4 আর x, তার মাঝখানে কি চিহ্ন বলো তো, গুণ চিহ্ন। তাহলে 4টাকে এই সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। গুণ রয়েছে, 4 কি রয়েছে, গুণ, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে x= আমরা কত পাচ্ছি, 4 1 4, 4 4 16। কত পেলাম, 4। তাহলে x এর মান আমি কত পেলাম, 4 পেলাম। ঠিক আছে। তাহলে এই যে দেখো, খুব ভালো করে দেখবে, এই যে দেখো ভগ্নাংশটা তাহলে কত হবে, ভগ্নাংশটা হবে x এর জায়গায় কত লিখবো বলো? তোমরা কিন্তু এরকম কেউ কাটবে না, আমি এমনি বোঝানোর জন্য করছি। x এর জায়গায় কত লিখবো, 4। আর তাহলে আবার এই x এর জায়গায় কত, 4। তাহলে দেখো 4 + 2 মানে কত, 6। তাহলে ভগ্নাংশটা এরকম হয়ে গেল, তাই না? বোঝা গেল অঙ্কটা? তাহলে চলো এবারে আমরা অ্যান্সার লিখবো, টোকা হয়ে গেছে। এবারে কি লিখবো, অ্যান্সার। তাহলে আমি উপরের অংশটা সব মুছে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, উত্তর। এখানে দেখো আমরা লিখবো নির্ণেয় ভগ্নাংশটি, নির্ণেয় ভগ্নাংশটি, নির্ণেয় ভগ্নাংশটি। তাহলে ভগ্নাংশটা কত হবে বলো, বলো এখানে, এই তো এক্স এই রকম ছিল, তাই না? তাহলে এক্স এর জায়গাতে আমরা এবারে কত বসাবো, 4 বসাবো, কারণ এক্স এর মান দেখো আমরা 4 পেয়েছি। আবার দেখো এখানে এক্স এর জায়গায় 4, প্লাস এখানে দেখো কত রয়েছে, 2। তাহলে হচ্ছে কত, 4। আর 4 আর 2কে যোগ করলে কত, 6। এই তো শেষ হয়ে গেল আমাদের অঙ্কটা। ঠিক আছে। চলো, বুঝতে পেরে গিয়ে থাকলে পরেরটায় আমরা চলে যাই। চলো এবারে আমরা চলে যাব 5এরটায়।
পাঁচেরটায় দেখো বলে দিয়েছে সুচেতা একটা ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। তাহলে লব হর কোনটা আগে তো তোমরা বুঝে গেছো। বলেছে লবের চেয়ে হর কি বলেছে 3 বড় হবে। তাহলে চলো আমরা লেখা আগে এইটুকুনি স্টার্ট করি। তাহলে আমরা প্রথমে লিখে নেব মনে করি আচ্ছা দেখো বলে দিয়েছে লবের চেয়ে হর 3 বড়, মানে লব যদি হয় 10, হর কত হবে, এইটার থেকে 3 বড় মানে 13। তোমার যদি হয় ভাবো ভাবো 23, ভাবো লব হলো 23, লব হলো এটাকে তো উপরেরটাকে তো লব বলে না, লব হলো 23। তাহলে হর কত হবে, এটার থেকে 3 বড় মানে এর সঙ্গে 3 যোগ করে দাও 26, এরকম ব্যাপার। তাহলে মনে করি লব এক্স, কমা দিয়ে লিখছি, তাহলে বলো হর কত হবে, হরটা কত হবে, লব যা তার সঙ্গে 3 যোগ করে দিচ্ছি তাই না, 10-এর সঙ্গে 3 যোগ করলে তবেই তো 13 হবে তাই না, 23-এর সঙ্গে 3 যোগ করলে তবেই তো 26 হবে তাই না। তাহলে কি করতে হবে, লবের সঙ্গে লব যেটা তার সঙ্গে 3 যোগ করতে হবে, কারণ বলেছে লবের থেকে হর 3 বড়, সেই জন্য। বোঝা গেল, ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখি কি বলছে। তারপরে লব হর তো আমাদের হয়ে গেল। তাহলে আচ্ছা ভগ্নাংশটা তাহলে কত হবে দেখি তো। তাহলে আমরা এরকম ভাবে লিখি, অতএব ভগ্নাংশটি অতএব ভগ্নাংশটি তাহলে ভগ্নাংশটা কত, উপরে এক্স লব আর নিচে হরটাকে লিখবো, এই হলো আমাদের ভগ্নাংশটা। এইবারে দেখো কি বলেছে, চলে আসি অঙ্কে। তাহলে সুচেতা যে ভগ্নাংশটা লিখেছে সেটা হলো উপরে এক্স নিচে x+3। এবারে দেখো বলেছে ভগ্নাংশটির লবের সঙ্গে 2, ভগ্নাংশটার লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ। চলো এইটুকুনি করি, লবের সঙ্গে 2 যোগ হর থেকে 1 বিয়োগ। চলো তো এইটুকুনি কাজ আগে করে ফেলি। তাহলে দেখো আগে আমরা এখানে লিখবো প্রশ্নানুসারে বলে দেখো আমি এখানে লিখবো। তাহলে প্রশ্নানুসারে তো দেখো কি বলেছে, ভগ্নাংশটির এই হলো ভগ্নাংশটা, এই হলো ভগ্নাংশটা। এবারে ভগ্নাংশটায় কি করতে বলেছে, দেখো বলে দিয়েছে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ, লবের সঙ্গে 2 যোগ, এই তো লব তার সঙ্গে যোগ করলাম 2 এবং হর থেকে 1 বিয়োগ, এই তো হর, এই হর, সেখান থেকে বিয়োগ 1। ক্লিয়ার, বোঝা গেল? চলো তারপরে কি বলছে দেখি, এই এতটা তো হলো। এরপরে আবার কি বলছে, এরপরে এবং আবার দেখো বলছে আবার এই ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ, আবার ভগ্নাংশের লব থেকে আবার আমাকে বলছে, এই যে বলেছেন এবং মানে আবার আমাকে লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করতে হবে। তো চলো আবার করি, কি আর বলবো, এত খাটাচ্ছে না এরা আজকে আমাকে। তাহলে আবার ভগ্নাংশটা এবং বলেছে, এবং আবার ভগ্নাংশটা কত, ভগ্নাংশটা হলো এই যে এইটা, এই হলো ভগ্নাংশ। তার সঙ্গে তো বলেই দিয়েছে যে লব থেকে 1 বিয়োগ, তাহলে বিয়োগ করব আমরা, বিয়োগ লব থেকে 1 বিয়োগ এবং দেখো বলেছে লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ, এই হলো তোমার হর, তার সঙ্গে যোগ 2। ঠিক আছে, বোঝা গেল? উফ এতটা করলো, তারপরে বলছে 2 তো যোগ করলাম, তারপরে আবার কি বলছে দেখি, আবার বলছে উম, হর থেকে 1 বিয়োগ এবং আচ্ছা লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল হবে 2/5।
আচ্ছা, ভালো কথা। তাদের গুণফল, এই যে দুটো ভগ্নাংশ পেলাম না, এই যে এই যে এই যে দেখো, এই একটা ভগ্নাংশ পেয়েছি, আবার দেখো এই একটা ভগ্নাংশ পেয়েছি। এদের গুণফল, এদের গুণফল মাঝখানে আমি গুণ চিহ্ন দিচ্ছি। এদের গুণফল কত হবে বলেছে? হবে বলেছে 2/5, ইজুকাল টু 2/5। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে আমি গুণ চিহ্ন দিয়েছি কিন্তু। তাহলে এই ভগ্নাংশ আর এই যে ভগ্নাংশ, এই যে নতুন যে দুটো ভগ্নাংশ পাওয়া গেল, এই ভগ্নাংশটা আর এইটা, তাদের গুণফল, তাই জন্য মাঝখানে দেখো গুণ চিহ্ন। কত হবে? 2/5। তাহলে চলো এবারে আমরা সমাধান করব। তাহলে কত হবে দেখো, ওপরে রয়েছে x+2, দেখে দেখে টুকবো। নিচে দেখো কত রয়েছে, x। তোমরা বলো +3 আর -1-এ কত হবে বলো? +3 আর -1-এ কত হবে? +3 আর -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 3 থেকে 1 মাইনাস করলে কত? 2। যে বড় 3 তার আগের চিহ্নটা দেব প্লাস, এখানে যেরকম গুণ চিহ্ন আছে দেব। ভালো কথা। আবার দেখো এখানে কি লেখা রয়েছে, উপরে x-1। আবার দেখো এখানে কি লেখা রয়েছে, x। +3 আর +2-তে কত হবে? +5 হবে। 2/5 এদিকে যেমন আছে। এই দেখো, এটা কিন্তু কাটাকুটি চলে যাবে, কেন বলো তো? এ দেখো, ওপরেও x+2, নিচেও x+2, কি করলাম? কেটে দিলাম। তাহলে পড়ে থাকছে কি, আমার পড়ে থাকছে কি, উপরটা মুছে দিই। ঠিক আছে, এই জায়গাটা মুছে দিলাম, হ্যাঁ। তাহলে আমাদের পড়ে থাকছে যেটা, সেটা হলো এই দিকে করি। পড়ে থাকছে তোমার এই যে x-1 বাই x+5 সমান সমান কত? 2/5, এইটা পড়ে থাকছে। এবারে আমরা কি করব? কোনাকুনি গুণ করব, করে যা হয়। বোঝা গেল কি করব? কোনাকুনি গুণ করব। তো চলো কোনাকুনি গুণ করি, এই জায়গাগুলো মুছে দিই। আশা করি বুঝতে পেরে গেছো। চলো কোনাকুনি গুণ করব, হ্যাঁ। 5-এর কোনাকুনিতে যেটা রয়েছে, 5-এর সাথে গুণ করব কাকে? x-1। 2-এর কোনাকুনিতে কত রয়েছে? 2-এর সাথে গুণ করব x+5। তাহলে 5-এর সাথে আমরা গুণ করব, 5 দিয়ে x কে গুণ করব 5x। 5 দিয়ে আমরা -1 কে গুণ করব, করলে হবে -5 × 5। আবার দেখো আমরা গুণ করব, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে আমরা যদি x কে গুণ করি কত হবে? 2x। 2 দিয়ে আমরা যদি 5 কে গুণ করি কত হবে? 5×2 = 10। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো আমরা যেগুলো x যুক্ত পদ তাদেরকে বাঁদিকে করে দেব। মানে 5x যেমন আছে, +2x-টাকে না এই সাইডে করে দেবো, -2x হয়ে যাবে। +10 যেমন আছে থাক, -5 এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে? +5। ঠিক আছে, চলো তাহলে এবারে কি হচ্ছে, 5x থেকে 2x বিয়োগ করলে কত হবে? 3x। আচ্ছা, তারপরে এখানে দেখো 10 আর 5-কে যোগ করলে কত? 15। তারপরে তাহলে দেখো 3টা এখানে দেখো কি রয়েছে? গুণ রয়েছে। 3 আর x এর মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন। তাহলে 3 গুণ রয়েছে, 3 এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ হলে কত হবে? 3 × 1 = 3, 3 5 × 15। তাহলে আমরা x সমান সমান কত পেলাম? x ইজুকাল টু পেলাম 5। ঠিক আছে, x এর মান আমরা কত পেলাম? 5। এবারে আমরা x মানে কি ধরেছিলাম? লব। তাই তো, x মানে ধরেছিলাম লব। তাহলে ভগ্নাংশটা কত হবে বলো? x এর জায়গাতে আমি কত লিখবো? এই যে x এর জায়গাতে আমি কত লিখবো? 5। আবার এই x এর জায়গাতে 5 আর 3 যোগ করলে কত হবে? 5 আর 3-এ 8 হবে। তাহলে ভগ্নাংশটা কত হবে? 5/8। তাই না? তাহলে আমরা দেখো উত্তরে লিখবো, নির্ণেয় ভগ্নাংশটি।
নির্ণেয় ভগ্নাংশটি তাহলে নির্ণেয় ভগ্নাংশটা আমাদের কত হবে? দেখো ভগ্নাংশটা বলে দিয়েছিল কিন্তু এক্স, আর এখানে কত x+3, তার মানে এক্স এর জায়গাতে আমরা কত লিখব? 5। এক্স এর জায়গাতে 5+3, তাহলে কত হবে বলো? তাহলে এখানে হবে তোমার 5, আর এখানে হবে কত? 5 আর 3 যোগ করে দাও 8। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এই আমাদের হয়ে গেল 5 পর্যন্ত। তাহলে এইটা আমাদের কমপ্লিট। এবারে আমরা চলে আসব 6 দাগের অঙ্কে। তো দেখো 6 দাগের অঙ্কে কি বলে দিয়েছে? স্টার মার্কিং করবে। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক হলো এই 6 দাগ। ঠিক আছে, 6 দাগ হলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে দেখো 6 দাগেরটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। দেখো বলে দিয়েছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখলো। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখলো মানে এরকম একটা সংখ্যা ভাবো, তোমার 24 2 অঙ্ক বিশিষ্ট, ভাবো 36 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ভাবো 51 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এরকম একটা সংখ্যা লিখেছে। এবারে দেখো বলেছে যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা তোমরা একক দশক জানো তো? এইটা হলো একক, এটা হলো দশক, এগুলো জানোই, একক দশক। আচ্ছা এবারে কি বলেছে? বলেছে দশক স্থানীয় অঙ্কটা মানে দশকের ঘরের নাম্বারটা কত হবে? দশকের ঘরের নাম্বারটা কত হবে? এককের ঘরের 3 গুণ, মানে এককের ঘরে যে নাম্বারটা থাকবে তার 3 গুণ হবে। মানে এই তো ভাবো, আমি আন্দাজে লিখছি, ভাবো তোমার এককে যদি থাকে 3, তাহলে দশকে কত হবে? এইটার 3 গুণ, এককের 3 গুণ, মানে 3-এর 3 গুণ মানে কত? 3×3 = 9। আবার দেখো আমি আন্দাজে আরো কয়েকটা লিখছি উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো মানে ব্যাপারটা হলো এরকম, একক আর দশক তো, ভাবো এককের ঘরে যদি হয় 2, তাহলে দশকের ঘরে কত হবে? দশকের ঘরে হবে এককের যে নাম্বার তার 3 গুণ, এককের যে নাম্বারটা তার 3 গুণ, এই 2-এর সাথে 3 গুণ করে দাও, কত হবে? 2-এর সঙ্গে 3 গুণ করলে 6। এরকম ব্যাপার। আরেকটা দেখবে উদাহরণ দেব। ভাবো আমি এককের ঘরে লিখলাম 1, তাহলে দশকের ঘরে কত হবে? এইটার 3 গুণ, একের সঙ্গে 3 গুণ করে দাও, একের সাথে 3 গুণ করলে কত হবে? 3×1 = 3। এরকম। তো এবারে রাজু যে সংখ্যাটা লিখেছে সেটা যে 93 লিখেছে, না 62 লিখেছে, না 31 লিখেছে, আমি কি করে বলি বলো আন্দাজে? তবে এরকমই কিছু না কিছু একটা লিখেছে। মানে এককে যে নাম্বারটা রয়েছে দশকে তার 3 গুণ, এককে যে নাম্বারটা রয়েছে দশকে তার 3 গুণ। এই যে দেখো এককে যে নাম্বারটা রয়েছে দশকে তার 3 গুণ রয়েছে। এবার কত লিখেছে? 93ও লিখতে পারে, 62ও লিখতে পারে, 31ও লিখতে পারে, কত লিখেছে আমি জানি না। তো আমি ধরে নেব, আমি কি ধরে নেব? আমি তো আন্দাজে কি ধরে নেব? আমি ধরে নেব এককে যদি লেখে এক্স, তাহলে বলো দশকে কত লিখবে? এককের 3 গুণ, তাই না? এই যে যেমন দেখো এককে তোমার যদি হয় এক্স, তার 3 গুণ, তার সঙ্গে 3 গুণ করলে কত হয় বলো? এক্স আর 3কে গুণ করলে কত হয়? 3x হয়, তাই না? তাহলে দশকে কত হবে? 3x। বোঝা গেল? দশকে কত হচ্ছে তোমার? 3x। তাহলে এককে যদি হয় তোমার এক্স, তাহলে দশকে কত হবে? 3x। বোঝা গেল? তাহলে চলো এইটুকুনি আগে আমরা লিখে নিই। তাহলে চলো এটা আমাদের কত দাগ? 6-এর দাগ, খুব ইম্পর্টেন্ট। তাহলে মনে করি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক মানে এককের ঘরে যেটা লেখা হয়েছে, একক স্থানীয় অঙ্কটা কত? আমি আন্দাজে ধরে নিয়েছি কত? এক্স। তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? দশক স্থানীয় অঙ্কটা কত হবে বলো?
বলো দশক স্থানীয় অঙ্ক কত হবে? হবে এককে যেটা রয়েছে তার 3 গুণ, মানে কত হবে 3x, তাই না? তাহলে অতএব সংখ্যাটি কত হবে দেখি, অতএব সংখ্যাটা আমাদের কত হচ্ছে, অতএব সংখ্যাটি আমাদের কত হবে বলো? তাহলে দেখো আমরা যদি বলি এরকম ভাবো, একক আর দশক, ভাবো এককে লেখা রয়েছে 2 আর দশকে লেখা রয়েছে 6, তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলি? 62 বলি, তাই না? ভাবো কারোর এককে লেখা রয়েছে ভাবো 5 আর দশকে লেখা রয়েছে 7, তাহলে এই নাম্বারটাকে আমরা কি বলি? 75 বলি, তাই না? আচ্ছা, এবারে কথা হলো এই 75 নাম্বারটা কিভাবে তৈরি হয়েছে বলো তো? দেখো কিভাবে তৈরি হয়েছে, মনে রাখবে 75 কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, দেখো এইভাবে তৈরি হয়েছে। দেখো 7টা কার ঘরে রয়েছে? এই যে দেখো 7 কার ঘরে রয়েছে? দশকের ঘরে, মানে 7কে আমি 10 দিয়ে গুণ করব, এবং তারপরে দেখো কত রয়েছে 5, সেটাকে যোগ করব, হয়ে গেল 70। এই যে দেখো 7 আর 10 গুণ করে 70, আর 5-এ কত 75। এইভাবে 75-এর সৃষ্টি হয়েছে। যে কোনো সংখ্যা এইভাবে সৃষ্টি হয়, দেখবে আগেকার দিনের লোকেরা দেখবে এরকম ভাবে অনেকে বলে, এখনো দেখবে 75 মানে হলো 7 10 5 75। তারপরে দেখবে 62, তো দেখবে অনেকে এরকম ভাবে বলে, এখনো হয়তো বলে যে 6 10 2 62, 6 10 2। কেন বলো তো? বলে 6 10 2, কারণ দেখো 6টা দশকের ঘরে রয়েছে, 6 10 সাথে 2 যোগ, সেই জন্য বলে 62। 6টা দশকের ঘরে রয়েছে, সেই জন্য 6-এর সাথে 10 গুণ করলাম, তারপরে 2টা যেমন রয়েছে যোগ করে দিলাম, হয়ে গেল। এটাকে বলা হয় স্থানীয় মানে বিস্তার। আবার দেখো আমি একটা 3 অঙ্কের সংখ্যা লিখছি, হ্যাঁ, 4 8 9, একক দশক শতক। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই সংখ্যাটা কিভাবে সৃষ্টি হয়েছে? তোমরা আমাকে বলো কিভাবে সৃষ্টি হয়েছে, মানে স্থানীয় মানে বিস্তার, বলো কিভাবে সৃষ্টি হয়েছে। দেখো 4, এই যে 4, এটা কার ঘরে রয়েছে? শতকের, মানে 4 ইন্টু শতক মানে কত 100। আবার দেখো 8 কার ঘরে রয়েছে? দশকের ঘরে রয়েছে, তার মানে 8-এর সাথে আমি 10 গুণ করব। আবার দেখো 9 এককের ঘরে রয়েছে, তাহলে তার সাথে আমি 9 গুণ এই 9টাকে যোগ করে দেবো, এটা তো এককের ঘরে রয়েছে, এর সাথে আবার কি করব, কিছু করার নেই। বোঝা গেল? তাহলে দেখো এই দেখো এটা গুণ করো 400, এ দেখো এটাকে তুমি গুণ করো 80, দেখো এই 9টা যেমন আছে আছে, এবারে তুমি সবকটাকে যোগ করে দাও, দেখো এইটা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে সংখ্যা এইভাবে না সৃষ্টি হয়, বোঝা গেল? যে কোনো সংখ্যা সৃষ্টি হয়েছে কিভাবে? এই রকম ভাবে। ভাবো এখানে রয়েছে 53, তাহলে 53 কিভাবে সৃষ্টি হয়েছে? 5টা যেহেতু দশকের ঘরে রয়েছে, তাহলে আমরা লিখবো 5 গুণ 10 যোগ এখানে যেমন 3টা আছে আছে, তাহলে 53কে আমরা কি বলি? 5 10 3, 5 10 3, 5 10 3 53, 5 10 4 54, 5 10 5 55, এরকম ভাবে। তাহলে একইভাবে বলো একক আর দশক, এককে রয়েছে এক্স, আর দশকে রয়েছে 3x। তাহলে বলো এই সংখ্যাটা কিভাবে সৃষ্টি হবে? কিভাবে হবে বলো? যেহেতু এটা দশকে রয়েছে, তাহলে আমরা কি করব? 3x এর সাথে গুণ করব 10, তারপরে যোগ করব এই যে এককটাকে। ঠিক আছে? এটা হলো স্থানীয় মানে বিস্তার। তাহলে 3x, তাহলে আমরা এইভাবে লিখতে পারি সংখ্যাটা কত? 3x ইন্টু 10 প্লাস, আবার দেখো কি রয়েছে এখানে, এক্স রয়েছে, জায়গা নেই বলে আমি নিচে করে লিখলাম। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা আমি এটাকে একটু নিচে করেই লিখি। তাহলে এটাকে আমরা কিভাবে কিভাবে লিখতে পারি? 3x ইন্টু 10 প্লাস কত? এক্স। বোঝা গেল? তাহলে এখানে কত হচ্ছে? 3x আর 10কে গুণ করলে কত হয় বলো তো? 30x, তাই না? 30x প্লাস এক্স।
আর লেখার বা যোগ করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে বোঝা গেল তো কত হলো 30x, 30x প্লাস এক্স, আর করার এখানে দরকার নেই। এবারে আমরা অঙ্কে চলে আসি। তাহলে স্থানীয় মানে বিস্তার করে তো আমি লিখেছি, স্থানীয় মানে তো বিস্তার করে আমি লিখেছি। এবারে আমরা এখানে দেখো লিখবো প্রশ্নানুসারে, কারণ এবারে আমাদেরকে কি করতে হবে বলো তো, সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ কি করতে হবে, গঠন করতে হবে, সেই জন্য। তাহলে দেখি, সমীকরণ তো গঠন করব, কিন্তু বলছেটা কি দেখো, বলছে এই এবং থেকে দেখবে, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে, অঙ্ক দুটো স্থান বিনিময় করবে মানে একক যাবে দশকে আর দশক আসবে এককে। বোঝা গেল? মানে এই 6টা বসবে ভাবো এইখানে আর 2টা বসবে ভাবো এখানে, এটাকে বলা হয় কি স্থান বিনিময় করা। বোঝা গেল? এখানে এই যে দেখো তোমার এই যে এই এক্সটা দেখো এককে কি রয়েছে এক্স, সেটা গিয়ে বসবে দশকে, আর দশকের 3x কোথায় গিয়ে বসবে, এককে। এরকম ভাবে স্থান বিনিময় করতে বলছে, ঠিক আছে? তাহলে চলো স্থান বিনিময় করি, আমরাও করব। তাহলে চলো স্থান বিনিময় করব। তাহলে এই যে দেখো, খুব ভালো করে দেখবে, এই নাম্বারটা হলো দশকের নাম্বার, তাই না? এই নাম্বারটা কি দশকের নাম্বার, কারণ দেখো ওর সঙ্গে 10 গুণ হয়েছে। আর এটা হলো কি এককের নাম্বার। তাহলে এবার এরা যদি স্থান পরিবর্তন করে তাহলে কেমন হবে, খুব ভালো করে দেখো, এটা হলো এককের নাম্বার, এটা হলো দশকের নাম্বার। কারণ দেখো তোমরা বুঝতেই তো পারছো, বলেই তো দিয়েছে দশক স্থানীয় অঙ্কটা 3x, আর 10 গুণও হয়েছে, সেই জন্য এটা হলো দশক। এবার এরা স্থান বিনিময় করবে মানে কি, এক্সটা যাবে, এই এক্সটা যাবে এইখানে, ঠিক আছে? এক্সটা যাবে এইখানে, মানে দশকের ঘরে চলে যাবে। আর এই যে 3xটা দশকের ঘরে রয়েছে, এটা চলে আসবে এক্স এর ঘরে, ঠিক আছে? তাহলে এই দেখো স্থান বিনিময় করলো কিনা বলো, স্থান বিনিময় করলো তো। দশকের ঘরের 3x এখন চলে এসছে এই যে দেখো এককের ঘরে, আর এককের ঘরের এক্স এখন চলে এসছে দেখো দশকের ঘরে, স্থান বিনিময় করলো। এবারে কি বলছে, স্থান বিনিময় করবার ফলে কি হবে, খুব ভালো করে দেখো, বলেছে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা তৈরি হবে, নতুন যে সংখ্যা তৈরি হবে, তা মূল সংখ্যার থেকে 36 কম। তাহলে এই স্থান বিনিময় করবার ফলে যে নতুন সংখ্যাটা উৎপন্ন হবে, যে নতুন সংখ্যাটা উৎপন্ন হবে, সেটা মূল সংখ্যার থেকে, মানে মূল সংখ্যা মানে আগে যে সংখ্যাটা ছিল আর কি, আগে যে সংখ্যাটা ছিল মানে এই যে এইটা, আগে যে সংখ্যাটা ছিল তার থেকে 36 কম, কম মানে বিয়োগ চিহ্ন। বোঝা গেল? তাহলে আবার দেখো ভালো করে বুঝে নাও, এই দেখো প্রথমে আমি স্থান পরিবর্তন করলাম, দেখো দেখতে পেয়েছো ওই যে একক আর দশক, এই যে দেখো এককের জিনিসকে দশকে লিখেছি, আর দেখো দশকের জিনিসকে এককে লিখেছি। স্থান পরিবর্তন করলে নতুন যে সংখ্যা সৃষ্টি হবে, তা দেখি কত সৃষ্টি হচ্ছে। নতুন যে সংখ্যা সৃষ্টি হবে বলেছে সেটা মূল সংখ্যার থেকে, মানে প্রথমে যে সংখ্যাটা ছিল আর কি, যেটা অ্যাকচুয়াল ছিল, যেটা অ্যাকচুয়াল ছিল মানে এইটা তো অ্যাকচুয়ালি ছিল তাই না, প্রকৃত সংখ্যা তো এটা, তার থেকে 36 কম। এই তো হয়ে গেল। বোঝা গেল সমীকরণটা? এবারে আমরা যেরকম ভাবে করে, এক্স আর 10কে গুণ করে দাও কত হবে, 10x প্লাস এখানে দেখো কি রয়েছে 3x, আবার দেখো 30x আর x কে যোগ করে দাও কত হবে তোমার 31x, মাইনাস 36 যেমন আছে আছে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, যোগ করলে তোমার 13x। আচ্ছা দেখো 31x এর আগে প্লাস, এই সাইডে আসলে কি হবে, 31xটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 31x, আর মাইনাস 36 যেমন আছে আছে। তাহলে বলো এবারে কত হচ্ছে, আমি এই সাইডে করি অঙ্কটা, জায়গা নেই তো। 13, এই 31 আর 13কে আমি কি করব, বিয়োগ করব। তাহলে বলো 31 আর 13কে আমরা বিয়োগ করলে কত পাবো, 18x। বড়কে 31, ওর আগের চিহ্নটা আমায় দিতে হবে, সমান সমান, আবার দেখো এখানে কত রয়েছে, -36।
ঠিক আছে, বোঝা গেল? তাহলে কাটাকুটি করি, এই যে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, 18টা কি রয়েছে, গুণ রয়েছে, 18টাকে আমি এই সাইডে পাঠিয়ে দিই না, তাহলে কত হবে বলো? 36কে আমি 18 দিয়ে ভাগ করলে কত পাবো? 18 একে 18, 18 দুয়ে 36। তাহলে আমরা এক্স ইজুকাল টু কত পেলাম? পেলাম কত? 2। এই তো হয়ে গেল অ্যান্সার। এবার শুধু আমাদেরকে একটু অ্যান্সারটা সাজিয়ে লিখতে হবে। তাহলে তোমরা আমাকে বলো, এক্স মানে পেয়েছি 2, এক্স মানে আমি কি ধরেছি? একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, এই যে এক্স, এক্স এর জায়গায় আমি কত লিখবো? 2। ঠিক আছে, আর দশক স্থানীয় অঙ্ক তাহলে কত হবে বলো? দশক স্থানীয় অঙ্ক কত হবে? তোমরা আবার কেউ এরকম মুছে দেবে না কিন্তু, আমি বোঝানোর জন্য মুছে দিচ্ছি। দশক স্থানীয় অঙ্কটা কত হবে বলো? তার 3 গুণ, এক্স এর 3 গুণ। এক্সটা কত বলো? এই তো এখানে গুণ চিহ্ন, কিছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। তাহলে এক্স এর জায়গায় কত লিখবো? 2। তাহলে গুণ করে দাও, কত হবে? 6। বোঝা গেল? চলো, বোঝা যদি যায় চলো উত্তর লিখবো। আমাদের কাছে জানতে চেয়েছে যে সংখ্যাটা কত। তো চলো আমরা এবারে অ্যান্সারে লিখবো। বলেছে বলেছে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি। তাহলে চলো আমরা লিখবো রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি। তাহলে আমরা এরকম ভাবে অ্যান্সারে লিখবো, অতএব বা উত্তরে লিখবো, রাজুর লেখা রাজুর লেখা সংখ্যাটি। তাহলে বলো সংখ্যাটা কত হবে? খুব ভালো করে দেখবে। দেখো আগে একক তারপর দশক লিখতে হয়। তাহলে বলো তোমরা এককের সংখ্যাটা কত? এক্স মানে তো এককের 2, তাই না? 2 তো। তাহলে এখানে আমরা কি লিখবো? এককের জায়গায় লিখবো 2। আর দশকেরটা কি হবে? এককের 3 গুণ, মানে এককে যদি 2 হয় তার 3 গুণ হবে, মানে কত হবে? 6 হবে। বোঝা গেল? এই তো শেষ হয়ে গেল। লাস্ট আর একটা অঙ্ক কিন্তু আমরা করব। তাহলে এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো লাস্ট আর একটা অঙ্ক আমরা করব, সেটা হলো 7এরটা। দেখি 7এরটায় কি বলেছে। বলেছে দুটি সংখ্যার যোগফল হলো 89, তাদের অন্তর হলো 15। অন্তর মানে হলো বিয়োগ, বিয়োগ ফলকে বলা হয় অন্তর। ঠিক আছে, তাহলে বলছে সংখ্যা দুটোর মান খুঁজি। খুব ছোট আর সোজা অঙ্ক। আচ্ছা, দুটো সংখ্যার যোগফল 89 মানে এরকম, মানে ভাবো ভাবো 80 আর 9 যোগ করলে কত হয়? 89, তাই না? আচ্ছা বলো তো 81-র সাথে কত যোগ করলে হবে 89? তোমরা আমাকে বলো বুদ্ধি খাটিয়ে। সবাই পারবে। কত হবে? 8। কি করে বের করলাম? দেখো এই 89 থেকে না আমরা বিয়োগ করব কাকে? 81কে। তাহলেই তো আমরা পেয়ে যাব দেখো 8। আর সেই 8টা নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। বোঝা গেল? আবার দেখবে দেখো, আচ্ছা বলো তো 78, তার সাথে বলো তো কত যোগ করলে হবে 89? বলো কত যোগ করলে হবে 89? বলো তো। খুব ইজি, দেখো এইটা থেকে তুমি কি করবে বলো তো? এইটা থেকে না বিয়োগ করবে কাকে বলো তো? এই যে এইটাকে। তাহলেই হয়ে যাবে। কত হবে তাহলে? এটা এটা বিয়োগ করলে 1, এটার এটা বিয়োগ করলে 1। এই যে 78-এর সঙ্গে 11 যোগ করবে, এটা চলে আসবে। তাহলে তারপরেরটা তোমরা আমাকে বলো দেখি, একটা যদি হয় এক্স, তার সাথে কত যোগ করলে বলো তো হবে 89? বলো দেখি কে বলতে পারে। খুব ভালো করে বলো, বুঝে আমাকে অ্যান্সার দেবে। হ্যাঁ, কি করে আমরা এটা পাচ্ছি ভাবো। এখানে যদি এখানে যেমন আমি 78 আন্দাজে লিখেছি, তাহলে আন্দাজে তো আর লেখা যায় না, না বলেছে দুটো সংখ্যার যোগফল 89। তাহলে এটা তো অনেক কিছু হতে পারে। দুটো সংখ্যার যোগফল 89 মানে এরকম হতে পারে 80 প্লাস 9 89। আবার হতে পারে 82 যোগ 7 89। তো এই সংখ্যা দুটো কত কত হবে জানতে চেয়েছে। তো এরকম তো অনেক কিছু হতে পারে। তাহলে আন্দাজে আমি কি লিখব? তাহলে আমি ধরে নেব এই সংখ্যাটা যদি হয় এক্স, এই যে ভাবো এই নাম্বারটা, প্রথম নাম্বারটা যদি হয় এক্স,
তাহলে বলো তো এই নাম্বারটা কত হবে? বলো, কি করে বের করব? এগুলো যে 78 হবে না 82 হবে না না কি হবে, 80 হবে, আমি তো জানি না, না আমি তো আন্দাজে সব লিখছি। তাহলে বলো এই নাম্বারটা আমরা কি করে বের করছিলাম এতক্ষণ? এই 89 থেকে প্রথমের নাম্বারটাকে দেখবে বিয়োগ করছিলাম। দেখো, এই যে দেখো 89 থেকে এই প্রথমের নাম্বারটাকে দেখো বিয়োগ করছিলাম 78কে। তাহলে আমরা কি করব, এই নাম্বারটা আমরা কি করে বের করব? এই 89 থেকে বিয়োগ করব প্রথমের নাম্বারটা, প্রথমে কত রয়েছে এক্স, বিয়োগ করলেই হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে চলো আমরা এবারে লিখব। কি লিখব? মনে করি, মনে করি একটি সংখ্যা, মনে করি একটি সংখ্যা, মনে করি একটি সংখ্যা হলো এক্স। তাহলে অপর সংখ্যাটা কত হবে? অপর সংখ্যা বলো, বলো অপর সংখ্যাটা তাহলে কত হবে? 89 থেকে আমরা কি করব, এক্স কে বিয়োগ করব, তাহলেই তো পেয়ে যাব অপর সংখ্যাটা, তাই না? কারণটা বুঝতে পারলে তো? চলো এইবারে আমরা সমীকরণ গঠন করব। চলো সমীকরণ গঠন করব। তাহলে এখানে আমরা কি লিখব? প্রশ্নানুসারে। কি লিখব? প্রশ্নানুসারে। এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, খুব সোজা। দেখো, দেখো এখানে বলে দিয়েছে, এই জায়গাটা দেখবে, অন্তর 15 বলেছে যে দুটি সংখ্যার যোগফল 89 এবং তাদের অন্তর 15। অন্তর মানে কি বলেছি আমি? বিয়োগফল। তাহলে দুটো সংখ্যার বিয়োগফল কত বলেই দিয়েছে? 15। তাহলে এই যে এই একটা সংখ্যা তোমার এক্স, তাই তো, এই একটা সংখ্যা তোমার এক্স, আর অপর সংখ্যাটা কত? আরেকটা সংখ্যা কত তোমার? এই যে 89 মাইনাস এক্স। তাহলে এই একটা সংখ্যা, এই আরেকটা সংখ্যা, এই একটা সংখ্যা আর এই অপর সংখ্যা, এবং তাদের বিয়োগ ফল, এই যে দেখো বিয়োগ ফলটা কত বলে দিয়েছে? হবে 15। এই তো হয়ে গেল সমীকরণ গঠন। এবারে আমরা সমাধান করব। এক্স মাইনাস 89, এইবারে খুব ভালো করে দেখবে, ব্র্যাকেট যদি আমি তুলে দিই, ব্র্যাকেটের বাইরে মাইনাস আর ভেতরে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? এক্স প্লাস এক্স যোগ করলে 2x। আবার দেখো -89 এই সাইডে চলে আসলে +89। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এই যে দেখো 5 আর 9তে 14 হাতে রয়েছে 1, 8 আর 1 9 আর 1 10, কত হচ্ছে 104। এবারে দেখো এই যে দুইটা কি রয়েছে? গুণ রয়েছে। তাহলে দুইটা যদি এই সাইডে চলে আসে কি হবে? এই যে দেখো দুইটা কি রয়েছে? এখানে গুণ রয়েছে। এই সাইডে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে 2 1 2, 2 দিয়ে 104কে ভাগ করো, হবে 52। তাহলে আমরা কত পেলাম? এক্স ইজুকাল টু পেলাম 52। তাহলে এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা কত? 52। এরকম কিন্তু কেউ কাটবে না, কেউ কেটে দেবে না যেন আবার এরকম ভাবে, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে অপর সংখ্যাটা কত হবে? এক্স এর জায়গায় 52। মানে তুমি 89 থেকে 52 বিয়োগ করে দাও, হয়ে যাবে। মানে 9 থেকে 2 বিয়োগ করো 7, 8 থেকে 5 বিয়োগ করো 3, কত হবে? হবে কিন্তু 37। ঠিক আছে? তো আমার কাছে বিশেষ কিন্তু কিছু জানতে চাইনি, আমার কাছে শুধু বলেছে সংখ্যা দুটির মান খুঁজি। আচ্ছা, দুটো মান তো পেয়েই গেলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো উত্তর। সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি তাহলে কত কত? একটা এক্স এর মান পেয়ে গেছি আমরা 52, তাহলে আরেকটা কত হবে? এই যে দেখো 89 থেকে আমরা 52কে বিয়োগ করব, তাহলেই তো হয়ে যাবে না? 89 থেকে আমরা বিয়োগ করব 52কে, পাবো কত? 37। বোঝা গেল? তাহলে এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ।
এবার তোমরা মিলিয়েও দেখে নিতে পারো। বলেছে না এই যে দুটো সংখ্যা, এই যে দেখো খুব ভালো করে দেখে নাও, দুটো সংখ্যার যোগফল 89 বলে দিয়েছিল। তাহলে দেখো দুটো সংখ্যা কি কি, 52 আর 37। দেখে নাও, এই যে দেখো 52 আর দেখো 37 যোগ করো, তুমি 89 দেখো পেয়ে যাবে। এই যে দেখো 89 পেয়ে যাবে। তাহলে দেখো দুটো সংখ্যার যোগফল হলো না 89, হয়ে গেল, শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।